আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমি মোহাম্মদ কামাল উদ্দিন, পিএইচডি রিসার্চার। আজকে আপনাদের সাথে পিএইচডির থিসিস রিলেটেড কিছু বিষয় রেফারেন্সিং টুল নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুল, যেটা ম্যান্ডেলি রেফারেন্সিং টুল। এই যে দেখুন, আমরা এখানে ম্যান্ডেলি রেফারেন্সিং টুল নিয়ে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে ম্যান্ডেলি রেফারেন্সিং টুলে যখন এই জিনিসটা আমরা এই যে মেডেলের যে ইয়েটা, তো আমি যে রিসার্চটা করছি, এই রিসার্চটা দেখুন, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে একটা কনফারেন্স হচ্ছে সেপ্টেম্বরে, সম্ভবত এটা কনফারেন্স। অলরেডি অ্যাবস্ট্রাক্ট জমা দিয়েছি, আলহামদুলিল্লাহ অ্যাবস্ট্রাক্ট অ্যাকসেপ্টেড হয়েছে এবং এখন ফুল পেপারস জমা দিতে হবে বাই 17 আগস্ট। আরেকটা কনফারেন্স আছে আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, সেটা হলো 22 সেপ্টেম্বরে। সেখানেও আমার অ্যাবস্ট্রাক্ট রিসিভ করেছে, অ্যাকসেপ্ট করেছে, কনগ্রেচুলেশন জানিয়েছে। এখন ফুল পেপারস জমা দিতে হবে। এখন ফুল পেপারসে ফুল থিসিস পেপারসটা যখন আমি জমা দিতে যাচ্ছি, তখন কিন্তু আমার সময় এবং অন্যান্য যে বিষয়গুলি, অন্যান্য যে চেঞ্জেসগুলি আসতেছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5-এ, তো সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার সুপারভাইজার স্যার আমাকে সাজেস্ট করছেন, বা আমি যে নতুন নতুন যে লিটারেচার রিভিউগুলি পাচ্ছি, এই লিটারেচার রিভিউগুলি কিন্তু রেফারেন্সিং করছি। রেফারেন্সিং করতে গিয়ে আমি বিশেষ করে বেশ কিছুদিন থেকেই ম্যান্ডেলি রেফারেন্সিং টুলসটা ইউজ করি, এবং ম্যান্ডেলি রেফারেন্স টুলসটা আন্তর্জাতিকভাবে সবচেয়ে ভালোভাবে অ্যাকসেপ্টেড। এই ম্যান্ডেলি রেফারেন্স টুলে কি হচ্ছে দেখেন, আমরা যখন আমি এখন ম্যান্ডেলি রেফারেন্স টুলসটা এখানে সাইটটা এখানে দেখা যাচ্ছে, আর আমার যে টপিক্সটা আছে, এটা আমি গুগল স্কলার থেকে আমি যখন যে টপিক্সটা নিয়েছি, আমার থিসিসের যে টপিক্সটা নিয়েছি, ধরেন আমি একটা থিসিস লিখছি, এখন টপিক্সটা লিখছি, যেটা আর্টিকেলটা লিখছি, দ্য ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোনস অন প্রফিটেবিলিটি অ্যান্ড এম্পেরিক্যাল এভিডেন্স ফ্রম দ্য কমার্শিয়াল ব্যাংকস অফ বাংলাদেশ। এখন এই কমার্শিয়াল ব্যাংকস অফ বাংলাদেশের 20টা ব্যাংকের আমি লাস্ট 10 ইয়ার্সের ডাটা নিয়েছি, কিন্তু আমার পিএইচডিতে কিন্তু 20 ইয়ার্সের ডাটা নিয়ে আমাকে ফুল থিসিস পেপারটা লিখতে হবে। বাট যখন আমি কোনো একটা কনফারেন্স করছি, কনফারেন্সে আমাকে যেটা করতে হচ্ছে সেটা হলো একটা সুনির্দিষ্ট, তাদের সময় যেহেতু কম আছে, তো একটা সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক থাকে কনফারেন্সে, যে কোনভাবে এই আর্টিকেলটা লিখবো। এখানে একটা ওয়ার্ড বাইন্ডিং দেওয়া থাকে, 8,000 ওয়ার্ড বা 10,000 ওয়ার্ড বা 6,000 ওয়ার্ড বা 5,000 ওয়ার্ড। কোনো ছোট ছোট আর্টিকেলে আরও কম থাকে, বা বড় বড় জায়গাতে আরও বেশি থাকে। তো এখন যখন আমি এই থিসিসটা লিখছি, থিসিসের যে লিটারেচার রিভিউটা করছি, ওখানে যে রেফারেন্সিং করছি, এর আগে এই কতগুলি রিসার্চ হয়েছে, এর বিবলিমেট্রিক রিভিউ যদি আমি নেই, এই বিবলিমেট্রিক রিভিউতে দেখা গেছে যে অনেক হাজারই এটার থিসিস হয়েছে, অলরেডি রিসার্চ হয়েছে। এখন আমি কি সব রিসার্চ স্টাডি করতে পারবো? এটা কি সম্ভব? আমার পক্ষে সম্ভব না। সেজন্য আমি কি করব, আমি ওই গুগল স্কলারে গিয়ে, যে দেখুন আমাকে আমি অলরেডি এটা সার্চ করেছি এইভাবে, ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোনস অ্যান্ড প্রফিটেবিলিটি। এইভাবে গুগল স্কলারে এইভাবে সার্চ দিলে পরে দেখেন, আগে যদি আমি এইভাবে সার্চ না দিতাম, শুধু সিম্পল লিখতাম ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোন, ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোনস দিয়ে আমি সার্চ দিলে দেখেন, খুব আপনারা ক্লোজলি দেখেন, 10,200 আর্টিকেল আসছে। এই 10,200 আর্টিকেলকে আমার পক্ষে পড়া সম্ভব? কখনোই সম্ভব না। 10,200 আর্টিকেল পড়ে যদি আমি একটা আর্টিকেল লিখতে চাই, একটা থিসিস করতে চাই, একটা পিএইচডি করতে চাই, তাহলে আমার 20,000 বছর লাগবে, 20,000 বছর, 22,000 বছর লাগবে 20,000 লোকের। সেটা সম্ভব না আসলে। সেই জন্যই এটাকে কি করা, খুব ক্লোজে নিয়ে আসা। ক্লোজে আমি কিভাবে নিয়ে আসবো? এখানে এই যে জিনিসগুলি কিন্তু স্কিলের বিষয়। এই স্কিলটা আপনাকে অর্জন করতে হবে। এই যে দেখুন, এখানে ইম্প্যাক্টের আগে আমি একটা ডাবল ইনভার্টার দিলাম, এবং এই ইম্প্যাক্টটা আমি এই যে ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোনস, এবং এইটাকে আমি ক্লোজ করে দিলাম। হ্যাঁ, তারপরে আমি আবার স্পেস দিলাম, তারপরে এন্ড ক্যাপিটাল লেটারে লিখলাম, তারপরে আমি আবার ইনভার্টেড কমা দিলাম, তারপরে আমি প্রফিটেবিলিটি লিখলাম।
প্রফিটেবিলিটি লিখলাম, এইভাবে দিলেও দেখেন 110টা রেজাল্ট আসে। তো আমি আরও ক্লোজ করব, ঠিক আছে। তারপরে আমরা এটা দেখব স্কোপাস ইন্ডেক্সে এটা আছে কিনা। স্কোপাস ইন্ডেক্স হলো সারা পৃথিবীতে সবচেয়ে স্বীকৃত ইন্ডেক্স। এই স্কোপাস ইন্ডেক্সে এটা আছে কিনা এটা আমরা বের করব। তারপরে আরেকটা প্যারামিটার আমরা যোগ করব, যে সেটা ডিওআই আছে কিনা। ডিওআইটা কি? ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। এই ডিওআইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিওআই, এই ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। যত ভালো রিসার্চ আছে, যত ভালো থিওরি আর্টিকেল আছে, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার আছে পাবলিকেশনগুলিতে, আইএসএন নাম্বার সহ। তাহলে এইভাবে যখন আমি সার্চ করছি, দেখেন 2025 সালে আমার কয়টা বের হয়েছে? মাত্র 6টা রেজাল্ট বের হয়েছে। মানে এই 6টা আর্টিকেল আমি যদি ভালোভাবে পড়ি, এবং এক একটা আর্টিকেলের সাইটেশন দেখেন, হিউজ সাইটেশন আছে, বাট এখানে সাইটেশনটা শো করতেছে না। আমরা যদি পুরো আর্টিকেলটা দেখি, এনি টাইম 59টা আর্টিকেল শো করছে। আমরা ওই প্রথম যখন 10,000 দেখছিলাম তখনও কিন্তু শুধুমাত্র 2025 সালে দেখা হচ্ছিল। তো এইভাবে এনি টাইমে আমার 59টা রেজাল্ট আসছে। তার মানে আমি যদি মোটামুটি 100 আর্টিকেল পড়তে পারি, তাহলে একটা ভালো রিসার্চ করতে পারবো। কারণ কি, আমি যে রিসার্চটা করতে চাচ্ছি, যেমন দ্য ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোনস অন প্রফিটেবিলিটি অ্যান্ড এম্পিরিক্যাল এভিডেন্স ফ্রম কমার্শিয়াল ব্যাংকস অফ বাংলাদেশ। এই কমার্শিয়াল ব্যাংকস অফ বাংলাদেশের যে প্রফিটেবিলিটির উপর যে ইম্প্যাক্টটা পড়তেছে ব্যাড লোনের, আজকে দেখেন লক্ষ লক্ষ কোটি টাকা নন পারফর্মিং লোন। নন পারফর্মিং লোনটা আসলে কি? এই লোনটা হলো যখন আপনার প্রয়োজন ছিল, প্রয়োজন হয়েছে ব্যবসা বাণিজ্য কাজে, বাড়িঘর করার কাজে, আপনি আসছেন ব্যাংকের কাছে, ব্যাংক আপনাকে লোন দিয়েছে। ব্যাংকের কাছ থেকে লোন নেওয়ার পরে আপনি হাওয়া, তোমাদের লোন আর তোমাদের ঋণ আর কোনোদিন শোধ হবে না, এরকম শহীদের দিয়ে গান গেয়ে যাচ্ছেন। তো ব্যাংকের লোন তো এটা আপনাদেরই টাকা, ডিপোজিটারদের টাকা। তো ডিপোজিটারদের টাকা সারপ্লাস ইউনিটটা আপনাদের কাছে ইনভেস্ট করা হচ্ছে, যাতে করে ব্যাংকে আরও গ্রোথ হয়। কিন্তু যদি আপনারা টাকা নিয়ে আর টাকাটা ফেরত না দেন, তাহলে তো এই ব্যাংক সাস্টেন করবে না। প্রফিট না হলে ব্যাংক সাস্টেন করবে না। নন পারফর্মিং লোন হলে তো প্রফিটেবিলিটি হবে না, প্রফিট আসবে না। এই জন্য এটা নিয়ে প্রতিনিয়ত রিসার্চ হচ্ছে, প্রতিনিয়ত এটা নিয়ে আরও কীভাবে এটাকে, এই ইম্প্যাক্টটাকে কমানো যায়, প্রফিটেবিলিটিটাকে কীভাবে বাড়ানো যায়, এই জিনিসটা নিয়ে কাজ করা হচ্ছে। তো আমিও রিসার্চ করছি, এবং এইটা নিয়ে আমার খুব নিকট এই সেপ্টেম্বরে আমার 2টা কনফারেন্স আছে, একটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আর একটা হলো চট্টগ্রাম ইউনিভার্সিটির আন্ডারে। তো এই রেফারেন্সিং টুলসটা নিয়ে যেটা কথা বলতে চাচ্ছিলাম, যে যখনই আমি ম্যান্ডেলি রেফারেন্সিং টুলসটা নিয়ে কাজ করছি, এই যে আমি যে আর্টিকেলটা লিখছি, এখানে দেখুন আমি একটা আর্টিকেল লিখছি, এখানে আমি আবার চ্যাট জিপিটির একটু সহায়তা নিচ্ছি। আপনারা দেখুন চ্যাট জিপিটি কিন্তু আপনাকে দারুণভাবে হেল্প করতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত চমৎকারভাবে আপনাকে হেল্প করতে পারে। একসময় রিসার্চ করতে গিয়ে মানুষ হাঁপায় যেত, কারণ কি, সে প্রিভিয়াস রেফারেন্স পাইতো না, লাইব্রেরিতে ঘুরতো। এখন কিন্তু চ্যাট জিপিটিকে আপনি বললে পরে চ্যাট জিপিটি আপনাকে সমস্ত রেফারেন্সগুলি দিয়ে দিতে পারবে সহজে, এবং বেস্ট যে আর্টিকেল আছে, রিসার্চ আছে, থিসিস আছে, সেইগুলি রেফারেন্সটা আপনাকে দিয়ে দিবে, এবং সেই অনুযায়ী আপনি ওই আর্টিকেলটা বের করে আপনি ভালোভাবে পড়লেন, ওখানে কি মেথড ইউজ করা হয়েছে, কি অ্যাবস্ট্রাক্টে কিওয়ার্ড কি ইউজ করা হয়েছে, এবং কারা কারা অথর ছিলেন তাদেরকে আপনি মেইল করতে পারবেন, তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। বিশাল একটা ইম্প্যাক্টফুল কাজ করে দিয়েছে চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি যাকে বলি। তো আমার এই চ্যাট জিপিটি, এটা কিন্তু 4.0 মডেলের, দেখেন এটা কিন্তু লাইসেন্স করা চ্যাট জিপিটি আমার। তো এখানে আমি কিছু কাজ করেছি, এখান থেকে আমি রেফারেন্স নিয়েছি। দেখুন ইউএসএতে 2023 সালে রেফারেন্স নিয়েছি, 2022 সালে রেফারেন্স নিয়েছি, 2021 সালে রেফারেন্স নিয়েছি। তারপরে এই রেফারেন্সগুলি আমি ম্যান্ডেলিতে যখন টুলসটা টানবো, তখন দেখবেন ম্যান্ডেলিতে কি করব, আমি জাস্ট এই জায়গাটাতে এখানে আর্টিকেলটা বের করে যদি পজিটিভলি দেখানো যেত কিবোর্ড চেপে, তাহলে ভালো হতো।
এই জায়গাটাতে এই যে আমি এখানে রেফারেন্সটা দিয়েছি ক্লার্ক অ্যান্ড হিল। তো এই ক্লার্ক অ্যান্ড হিলের এই জায়গাটাতে কার্সর রেখে আমি যদি এই ম্যান্ডেলি রেফারেন্স টুলে যায় ওখানে ক্লিক করতাম, এখানে ক্লিক করলে কিন্তু এই রেফারেন্সটা এখানে যোগ হয়ে যেত। এবং ওই যোগ হওয়ার পরে ওইখানে যায় যদি আমি আবার ওই যে 3টা বাটন আছে এই 3টা বাটনের এখানে ক্লিক করলে এখানে ডাইরেক্ট আপনার ইয়াটা চলে আসবে, রেফারেন্সগুলি নিচে বিবলি বিবলি আকারে চলে আসবে, বিবলিওগ্রাফি আকারে চলে আসবে। তাহলে এই রেফারেন্সিং টুলসটা কেন এত গুরুত্বপূর্ণ, কেন এটা নিয়ে এত কথা বলা হচ্ছে? রেফারেন্সিং টুলস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনি যখন ইন্ট্রোডাকশন ফার্স্ট চ্যাপ্টারটা লিখবেন, আপনি ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আপনার প্রচুর লিটারেচার রিভিউ, সেকেন্ড চ্যাপ্টারে লিটারেচার রিভিউ দিতে হবে, ফার্স্ট চ্যাপ্টারে ইন্ট্রোডাকশনে আপনার রেফারেন্স দিতে হবে, ম্যাথোডোলজিতে রেফারেন্স দিতে হবে, কনক্লুশনে রেফারেন্স দিতে হবে, আপনার প্রত্যেকটা জায়গায় আপনার কিন্তু রেফারেন্স দিতে হবে। কারণ কি, এর আগে প্রচুর কাজ হয়েছে এটার উপর, তারা কিভাবে বুঝেছেন। এই যে আমি নন পারফর্মিং লোন নিয়ে কথা বলতে চাচ্ছি বা নন পারফর্মিং লোনসের ইম্প্যাক্টটা দেখাতে চাচ্ছি, এই নন পারফর্মিং লোনের ইম্প্যাক্টটা নিয়ে কে কি বলেছে, যত রিসার্চার আগে রিসার্চ করেছেন তারা কি বলেছেন, তাদের এই কোট করতে হবে, কোট করে আমাকে এই রেফারেন্সটা ইউজ করতে হবে। তাদের আর্টিকেলগুলি বিভিন্ন জার্নালে পাবলিশ হয়েছে এবং ভালো ভালো জার্নালে পাবলিশ হয়েছে। তো ওই ভালো ভালো জার্নালের পাবলিশগুলি লেটেস্ট রেফারেন্সগুলি আমি যখন দিব, এবং যে কোনো সময় আমার কনফারেন্সের সময় আমাকে অনেক সাজেশন দিবে, অনেক সুপারভাইজার সাজেশন দিবে, অডিয়েন্সরা সাজেশন দিবে, আমার কাছে এক্সপ্লেনেশন চাইবে, আমাকে বলবে যে এটা এইভাবে ব্যাখ্যা করেছেন, এটা তো এই ব্যাখ্যা এইভাবে আছে অলরেডি এস্টাবলিশ, তাহলে আমাকে আবার চেঞ্জ করতে হবে। তখন আমি যখন চেঞ্জ করব, তখন এখানে আমার শত শত রেফারেন্স আছে, 1-150 রেফারেন্স আছে। তো এই 100, 150, 200, 300 রেফারেন্স আমি কি ম্যানুয়ালি চেঞ্জ করব? তাহলে তো মানে ওই যে তাজমহল বানাতে 20,000 লোকের 22,000 বছর লাগছে, সেই রকম হয়ে যাবে না, তাহলে তো হবে না। রিসার্চ পিএইচডি ডিগ্রিও হবে না, রিসার্চও হবে না, ডেভেলপমেন্টও হবে না। ডেভেলপমেন্টের জন্য রিসার্চের এই রেফারেন্সিং টুলসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেন্ডেলি এই রেফারেন্স টুলসটা যারা না জানেন আমাকে নক দিন পার্সোনালি, আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আমি জিনিসটা শিখেছি আমার স্যারের কাছে, এবং এটা কয়েকবারে শিখেছি, একবারে শিখে হয় নাই। আমার সুপারভাইজার স্যার প্রফেসর ডক্টর জহির রেহান স্যার অত্যন্ত মানে কি বলবো, এত ভালোভাবে আমাকে শিখাইতে চেষ্টা করেছেন। তারপরে আবার স্যারে আমাকে নিজে শিখিয়েছেন, তারপরে আবার ওয়ার্কশপ করে শিখিয়েছেন, তারপরে আবার এক্সক্লুসিভলি আমার যে আরেকজন মেন্টর আছে তার কাছে শিখিয়েছেন। এখনো আমি শিখছি, আসলে এখনো আমি পুরোপুরি আয়ত্ত করতে পারি নাই। বাট আমার সুপারভাইজার স্যার বা আমার যে যারা মেন্টর আছেন তারা বলে যে অন্যদেরকে রেফারেন্স দেয় যে কামালের কাছ থেকে শিখে নিই। আমি ইনশাল্লাহ চেষ্টা করছি যাদেরকে পারি সহযোগিতা করতে। তো এই মেন্ডেলি রেফারেন্স ম্যানেজার থেকে আমরা এই রেফারেন্সিং টুলসটা থিসিসের মধ্যে ইনক্লুড করব। এবং এই যে গুগল স্কলার এটা নিয়ে কিন্তু একটা বিশাল বড় ক্লাস আছে। গুগল স্কলার থেকে আমরা কিভাবে ভালো রিসার্চটা সার্চ করে বের করে আনবো, ভালো একটা আর্টিকেল সার্চ করে বের করে আনবো, ভালো একটা থিসিস সার্চ করে বের করে আনবো। এটা কিন্তু এই যে দেখুন আমি কিন্তু এইভাবে দিয়েছি, একটা গুগল স্কলারে গিয়ে ডাবল ইনভার্টেড কমা দিয়ে ইম্প্যাক্ট অফ আমার যে আর্টিকেলটা আছে, থিসিসের যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেলটা নেম অফ আর্টিকেলটা এখানে ভেঙে যেভাবে বুঝি সেইভাবে, বা থিসিস রিসার্চাররা যেভাবে এটাকে মানে লিখেছে তাদের আর্টিকেলে, সেইভাবে অ্যান্ড অর এগুলি দিয়ে আপনি সার্চ দিলে পরে দেখেন আপনার এই যদি স্কোপাস ইন্ডেক্স না দিতাম আমি বা ডিওয়াই না দিতাম, দেখেন কি দাঁড়ায়। হ্যাঁ, আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। স্কোপাস ইন্ডেক্স দিলাম না, ডিওয়াই দিলাম না, হ্যাঁ, কি ব্যাপারটা দাঁড়ালো কি দেখেন, 1880টা, ওইখানে ছিল কয়টা, 59টা। আমি আরো ক্যাটাগরাইজ করতে পারতাম। এই 1880টা আর্টিকেল কি সম্ভব পড়া? সম্ভব না। তারপরে আরো দেখেন ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোনস যদি বলেন, ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোনস যদি আপনি বলেন, দেখেন 10,40,000 থিসিস আসছে।
তো 10,40,000, এই 10,40,000 থিসিস সময় নিয়েছে কতক্ষণ? 0.13 সেকেন্ড। 10,40,000 থিসিস বের করেছে গুগল স্কলারে, এতগুলো রিসোর্স এখানে অ্যাভেলেবেল আছে। 0.13 সেকেন্ডে সে এই 10,40,000 থিসিস বের করে দিয়েছে। এই 10,40,000 থিসিসকে আপনি আপনার পক্ষে পড়া সম্ভব বলেন? কখনোই সম্ভব না। এই জন্যই এই যে দেখেন সাইটেশন করা, এই যে কতগুলো সাইটেড হয়েছে এখানে একদম ক্লিয়ারলি বলে দিয়েছে। তারপর এই যে সাইট, এই সাইটটা কি? এই সাইটটা দেখুন, সাইটটা হলো বিভিন্ন ধরনের সাইটেশন স্টাইল আছে। এই সাইটেশন স্টাইলগুলি দেখুন, এই যে সবচেয়ে বেশি রিনাউন্ড হলো আপাটা হলো আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের। এইভাবে কিন্তু সাইটেশনটা করতে হয়, যে যাকে কোট করব। এই যে এই আর্টিকেলটা, লিটারেচার রিভিউ আর্টিকেলটা, এমএলএ আছে, আপা আছে, শিকাগো আছে, হার্ভার্ড আছে, ভ্যানকুভার আছে, হ্যাঁ। এবং এক একটা সাইটেশনের এক একটা আছে, এন্ড নোট আছে। দেখেন এন্ড নোটও কিন্তু একটা রেফারেন্সিং টুল, তারপর রেফারেন্স ম্যানেজার একটা রেফারেন্সিং টুল, ওয়ার্ডস একটা রেফারেন্সিং টুল, বিবলিওটেক্স একটা রেফারেন্সিং টুল, এরকম অনেকগুলো রেফারেন্সিং টুল আছে। বাট এর মাঝে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হলো ম্যান্ডেলি রেফারেন্সিং টুল। এই ম্যান্ডেলি রেফারেন্স ম্যানেজারের মাধ্যমে আমরা রেফারেন্স করব আমাদের থিসিসে, আর্টিকেলে, রিসার্চে। তাহলে এটা ইজি হবে আমাদের জন্য, এবং যে কোনো সময় যে কোনো পরিবর্তন করতে চাইলে ওখানে চেঞ্জ করে দিলে অটো চেঞ্জ হয়ে যাবে সব জায়গায়। এবং সবচেয়ে বড় জিনিস হলো আপনার এই ম্যান্ডেলি রেফারেন্স টুলসের মাধ্যমে আপনার থিসিসটাও কিন্তু এখানে আপলোড করে রাখতে পারবেন। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, ওই প্রান্তে গিয়ে আপনি রিসার্চ ও আবস্ট্রাক্ট করতে পারবেন। যেমন আমি যদি এখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে যাই, হার্ভার্ড ইউনিভার্সিটিতে গিয়ে যদি আমি বলি যে হ্যাঁ আমার রিসার্চ আছে, এইটুকু আমি কাজ করেছি, আমি পিএইচডি স্টুডেন্ট, আমি পিএইচডি রিসার্চার, আমি এমফিলে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি, এরা তো কেউ জানতে চাইবে না, বুঝতে চাইবে না বা বুঝবেও না। আমাকে যখন বলবে যে আচ্ছা ঠিক আছে দেখি তো তুমি কি কাজ করেছো, কি ডেটা আছে তোমার কাছে, কোন কোন রেফারেন্স ইউজ করেছো, কি রেফারেন্স ইউজ করেছো, তুমি স্ট্যাটিস্টিক্যাল টুলস কি অ্যানালাইসিস করেছো, তখন আমি যখন এই ম্যান্ডেলি রেফারেন্সের এই জায়গাতে আমার যে রিসার্চটা আপডেট করা আছে ওটা থেকে আমি দেখাই দেবো যে এখানে এখানে আমার পাবলিকেশন হয়েছে, এখানে কনফারেন্স হয়েছে, এইখানে আমি কাজ করেছি, তখন কিন্তু ওরা আমার সাথে কথা বলার জন্য আলাদাভাবে আগ্রহ প্রকাশ করবে। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের আজকে, আমরা বেশিক্ষণ আগাইতে চাই না, কারণ একটা সেশন আমরা অনেক দূর করলে পরে আপনারা আগ্রহ হারায় ফেলবেন। একটু কম কম করে আগায়, স্টেপ বাই স্টেপ। আজকে আমরা শিখলাম ম্যান্ডেলি রেফারেন্স ম্যানেজার টুল, এবং গুগল স্কলার থেকে কিভাবে বেস্ট আর্টিকেলটা, বেস্ট রিসার্চ পেপারটা আমরা বের করব। আর একটা হলো কিভাবে সাইটেশন করব। এই যে সাইট করা কিভাবে দেখালাম, এই যে এখানে ক্লিক করলে কিন্তু এটা চলে আসে, এবং এই যে দেখুন চলে আসে, দেখা যায় এটাতে ক্লিক করলে পুরোটা চলে আসবে। হ্যাঁ, এখানে কি থাকে, অথরের নাম থাকে, জার্নালের নাম থাকে, পাবলিকেশনের থাকে, সব জিনিস এখানে থাকে। তাহলে ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোন আমরা যদি থিসিস আকারে, রিসার্চ আকারে আমরা লিখতে চাই, বা আমার আরও যে ইম্প্যাক্ট অফ, আমি আরেকটা যেটা আপনার ঢাকা ইউনিভার্সিটির কনফারেন্সে অ্যাবস্ট্রাক্ট অ্যাকসেপ্ট হয়েছে, সেটা হলো দ্য ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং অন প্রফিটেবিলিটি অ্যান্ড এম্পেরিক্যাল স্টাডি ফ্রম দ্য কমার্শিয়াল ব্যাংকস অফ বাংলাদেশ। এইটা একটা আর্টিকেল আমার কাজ হচ্ছে। আরেকটা আর্টিকেল কাজ হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ কেওয়াইসি, নো ইউর কাস্টমার অন প্রফিটেবিলিটি। কেওয়াইসি কত গুরুত্বপূর্ণ, নো ইউর কাস্টমার কত গুরুত্বপূর্ণ। আপনার কাস্টমার আপনার কাছে বিশাল ব্যাপার, আপনার কাস্টমারই আপনার জান। ওই যে বলে যে কাস্টমার হলো গড, কাস্টমার ইজ গড। তো কাস্টমারের কেওয়াইসি যদি আপডেট না থাকে আপনার কাছে, তাহলে এই কাস্টমার কিন্তু আপনার জন্য বুমেরাং হয়ে দাঁড়াতে পারে। সো এটা নিয়ে রিসার্চ হচ্ছে, আমি একটা আর্টিকেল লিখছি, দেখা যাক ইনশাল্লাহ। এবং এই জায়গাগুলিতে আমি কাজ করছি। বিশেষ করে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আরেকদিন কথা বলবো, সেটা হলো স্ট্যাটিস্টিক্যাল টুল অ্যানালাইসিস। স্ট্যাটিস্টিক্যাল টুল অ্যানালাইসিস করতে গেলে তখন আবার আপনাকে পাইথন জানতে হবে। পাইথন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে পাইথন একটা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার অ্যানালাইসিস, আজকের যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো পাইথন। এই যে দেখুন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই পাইথনটাও আমি মোটামুটি একটু লেভেলে আসছি,
এটা ডাটাগুলি আপডেট করার চেষ্টা করছি। আরও স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিটিক্যাল টুল আছে, যেগুলি আপনার SPSS আছে, স্টাটা আছে, আর আর আছে, আরও অনেক কিছু আছে। বাট যেটা সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল হবে সেটা হলো পাইথন। পাইথন অবশ্যই অবশ্যই যারা আপনারা রিসার্চের সাথে সংযুক্ত আছেন, আজকে যদি পাইথন না জানেন, অনেকে অনেক কিছু বলবে, আপনি আজকে এখন থেকে পাইথন নিয়ে কাজ করতে শুরু করুন। বেশি আমি হলফ করে বলতে পারি খুব একটা কঠিন কিছু না, কারণ শুরু করলে শেষ আছে। আমি যেমন প্রথমে শুরু করেছি w3schools.com গিয়ে। W3 Schools এত জনপ্রিয় একটা সফটওয়্যার সারা পৃথিবীতে যে আপনি সব কিছু এখানে স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে। তো পাইথন আরেকটা জায়গায় আমি যেটা দেখতেছি সেটা হলো, পাইথন যখন শিখতে যাবেন, আপনি পাইথন শিখতে গেলে আপনাকে পান্ডা শিখতে হবে। পান্ডাস লাইব্রেরি আছে, পাইথনের একটা পান্ডাস লাইব্রেরি আছে, ওই পান্ডাস শিখতে হবে। তো পান্ডাস আপনি দেখবেন, পান্ডাসে গেলে ওই পান্ডাসটা আমি দেখা যায় এখানে এই যে দেখুন পান্ডাস। আমি গতকালকে এটা ইউজার গাইড নিয়ে কাজ করছিলাম, এই ইউজার গাইডটা দেখা দিচ্ছে এখানে। এই যে দেখুন পান্ডা, একদম ক্লিয়ার স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু এখানে আছে দেখুন। হ্যাঁ, বেসিক ডাটা স্ট্রাকচার, অবজেকশন, 10 মিনিটস আপনি পুরা জিনিসটা সহজে পেয়ে যাবেন, এবং আপনি অবাক হয়ে যাবেন যে ফ্রি ওয়েবসাইট আপনি করতে পারবেন, সব কিছু এখানে আছে। ফ্রি কত অপশন আছে, অবাক হয়ে যাবেন W3 Schools-এ যখন যাবেন। বাংলাদেশ ব্যাংক, এইগুলি বন্ধ করে দিই আমি, তাহলে জায়গা পাওয়া যাবে। এই যে দেখুন, এই যে W3 Schools, এই যে দেখুন W3 Schools, এই যে W3 Schools-এ এই যে দেখুন একটা, এই যে পাইথন দেখুন কত সুন্দরভাবে একটার পর একটা একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার আপনি সুন্দরভাবে এই যে দেখুন, জাস্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো। ঠিক আছে, তো এই জিনিসগুলি খুবই ইজি, আপনি জাস্ট ট্রাই করলেই পেরে যাবেন। তো পাইথন শিখেন আপনি, অনেক কাজে লাগবে। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের যুগে আপনাকে অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আজকে আমরা কি শিখলাম, একটু সাম আপ করি। আজকে আমরা শিখলাম মেন্ডেলি রেফারেন্স ম্যানেজার থেকে রেফারেন্সটা কিভাবে ইউজ করব, টুলটা আমরা শিখলাম বলতে কি জাস্ট একটু ধারণা দিলাম। এটা তো আর শিখা হয় না, এই 20-30 মিনিটে আর শিখা হবে না। এটা হাতে কলমে যখন আপনি করবেন তখন দেখবেন এটা কত উপকারী। হাতে কলমে করার জন্য আপনাকে অবশ্যই একজন মেন্টরের সাহায্য নিতে হবে, অথবা খুব সহজে আপনি ChatGPT দিয়ে আপনি কিন্তু ইনস্টল করতে পারবেন। সেক্ষেত্রে আপনার লাগবে কি, অবশ্যই MS Office 2016 অ্যান্ড অ্যাবাভ ভার্সন লাগবে আপনার পিসিতে বা ল্যাপটপে। অবশ্যই MS Office 2016 অ্যান্ড অ্যাবাভ ভার্সন লাগবে, মনে রাখবেন। তাহলে আদারওয়াইজ কিন্তু মেন্ডেলি রেফারেন্স টুলস ম্যানেজার কানেক্ট হবে না, কারণ এটা তো একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। তো মেন্টালি রেফারেন্স ম্যানেজার টুল শিখলাম আমরা আজকে। তারপরে আমরা কি শিখলাম, গুগল স্কলার থেকে কিভাবে আমার বেস্ট আর্টিকেলটা সার্চ করব। তারপরে কি শিখলাম আমরা, স্ট্যাটিস্টিক্যাল টুল শিখলাম। স্ট্যাটিস্টিক্যাল টুলস কি শিখলাম, মানে আলোচনা করলাম, সেটা হলো পাইথন অথবা SPSS অথবা স্টাটা অথবা আর অথবা PLS, যেটাই হোক এটা লাগবে কাজে। কারণ আপনার যে ডাটাটা আছে এই ডাটাটা কিন্তু একটা সুনির্দিষ্ট ফরম্যাটে অ্যানালাইসিস করতে হবে। তাহলে এই জিনিসগুলি ইজি হবে, এবং পাইথন শিখতে হবে। পাইথনের সাথে পান্ডা শিখতে হবে অথবা নামপি শিখতে হবে। নামপাই বা পান্ডা শিখলে এনাফ। তো এগুলি একটু একটু করে আপনাকে শিডিউল করে কাজে লেগে যেতে হবে। অবশ্যই শিডিউল করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাকে অনেক দূর পথ মনে হবে। অনেকেই আমার কাছে আসে, বলে যে ভাই আমি তো PhD-তে করতে চাচ্ছিলাম, আপনি একটু কোঅপারেট করেন। তারপর যখন শুনে যে 5-7-10 বছর লেগে যাবে, তখন আবার হারায় যায়। ভাই
হারাই যাওয়ার কিছু নাই। একটা ভালো কাজ করতে গেলে আপনার যত সময় লাগে কোনো সমস্যা নেই, আপনি লেগে থাকুন, শুধু একটা শিডিউল করুন। ছোটোবেলায় তো আমরা রুটিন করতাম নিজেরা নিজেরা, বা মা বাবা বলতো এই জন্য শিডিউল করতাম। কিন্তু এখন আমার শিডিউল মা বাবা তো বলবে না, এখন আমার শিডিউল আমাকেই করতে হবে। প্রতিদিন আপনি 3-4 ঘন্টা পড়াশোনা করুন, দেখবেন এক অন্যরকম পরিবর্তন চলে আসছে আপনার জীবনে। এই জন্যই আমি সবসময় বলে থাকি যে বিল্ড ইউর স্কিলস, নট ইউর রেজুমে। রেজুমে দিয়ে কিছু হবে না ভাই, স্কিল দিলেই আপনার পরিবর্তন আসবে। স্কিল ইজ দ্য অনলি থিং টু আপডেট ইউর লাইফ, টু চেঞ্জ ইউর লাইফ, টু ইমপ্রুভ ইউর লাইফ। এই জন্য স্কিল বিল্ড করুন, স্কিল বিল্ড করুন, স্কিল বিল্ড করুন। আপনি জীবনে যে জায়গায় যেতে চান সেই জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। একটা শিডিউল করে নিন, আপনার ব্রেনকে এই মেসেজটা দেন যে আমি এটা চাই, আমি এটা চাই। কি চান? খাতা কলম নিয়ে বসুন, আপনি কাজ করতে থাকুন। ইনশাল্লাহ আজকে এখান পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। বর্তমান পৃথিবীর উত্তেজনাময় পরিস্থিতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।